মিছিল থেকে স্লোগান উঠছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার। এখন আচমকা কেন বিএনপি সমর্থকদের একাংশ হাসিনার আওয়ামী লীগের দিকে ঝুঁকছে? তারা এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের ভাবমূর্তি থেকে রক্ষা করেছি আমি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার যে একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেটি খুব দ্রুতই উঠে যাচ্ছে, উইথড্র করে নিচ্ছে এই সরকার। সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। ফলে ট্রানজিশন অফ পাওয়ার, ক্ষমতা হস্তান্তর যদি করতে হয় তাহলে শেখ হাসিনাকেই করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে এই বছর 31শে ডিসেম্বরের আগেই ফিরবেন। আওয়ামী লীগের পরিবর্তে একটা দল, লীগ নামে একটা দলকে বাংলাদেশে তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা, এরা কি বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে কিনা, এদের উদ্দেশ্য কি, এরা কি একটা বিকল্প আওয়ামী লীগ হতে চাচ্ছে কিনা? বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এখনো মিটিং করছেন ভারতীয় হাই কমিশনার। তাহলে হঠাৎ করে রাষ্ট্রদূতের সাথে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে প্রণয় বর্মার এই যে বৈঠক, বিশেষ সূত্রে আমরা এই তথ্যটা পেয়েছি। এই ইউনূসের আরো একটি ক্ষমতার উৎস আছে, সেটা কারা বলুন তো? আপনি, মানে জনগণ। তার টিকে থাকার আসল জোর আসলে তিনজন। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউ স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। ক্ষমতা দখল করতে সেনাবাহিনীর সাহায্যে হাসিনাকে চ্যাংদোলা করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল ইউনূস সরকার। জাতীয় নির্বাচনে তারা এবং তাদের কেউ যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আওয়ামী লীগ কোথাও মিছিল করছে এই খবর পেলে তদারকি সরকারের লেঠেল বাহিনী সেখানে গিয়ে মিছিল ভণ্ডুল করে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করে, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে জেলে ঢুকিয়ে দিয়েছে। দেশের মিডিয়াকে পকেটে পুরে নিয়েছে তদারকি সরকার প্রধান, তাদের মনের মতো খবর পরিবেশন করছে। আর ইউনূস সাহেব বলছেন সব ঠিক হয়, হাসিনাকে মানুষ আগের মতোই ঘৃণা করে, কারণ বঙ্গবন্ধু কন্যা ফ্যাসিস্ট। কিন্তু বিদেশি মিডিয়া বলছে সব ঝুট হয়। বাংলাদেশের ভিতরে কি হচ্ছে সেটা তারা তাদের প্রতিবেদনে তুলে ধরছে। প্রতিবেদন থেকে স্পষ্ট হচ্ছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আওয়ামী লীগ জেগে উঠেছে, বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে। সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তাদের 26শে সেপ্টেম্বরের সংস্করণে হাসিনাকে নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে। প্রবন্ধের শিরোনাম আওয়ামী লীগ ডাউন নট আউট। এর অর্থ আওয়ামী লীগ নিচে নেমে এসেছে কিন্তু শেষ হয়ে যায়নি। হাসিনার পতনের মূলে যেসব বিদেশি শক্তি ছিল তারা এখন হাসিনার প্রতি প্রেম দেখাতে শুরু করেছে। তারা বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল, তবে নেতৃত্ব থেকে হাসিনাকে সরাতে হবে। কিন্তু সিঙ্গাপুর পোস্ট লিখেছে উল্টো কথা, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত। ঢাকায় আওয়ামী লীগের মিছিল সমাবেশের সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও জনগণের মধ্যে হাসিনার সমর্থন ক্রমাগত ঊর্ধ্বমুখী। ভারতের সংবাদ মাধ্যম আকাশবাণী দিন কয়েক আগে বাংলাদেশকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। তীব্র গতিতে নিজের রাজনীতিতে স্থান করে নিচ্ছেন হাসিনা। আর সবচেয়ে বড় কথা, যে দমন পীড়নের ভয়ে মানুষ চুপ করেছিল তাদের সেই ভয় কেটে গিয়েছে, তারা এখন মুখ খুলছে। 2025 সেপ্টেম্বরে একদিনে আওয়ামী লীগের 244 জনকে গ্রেপ্তার করেছিল, যা এ পর্যন্ত সর্বাধিক। এবারে বিভিন্ন অভিযানে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সেপ্টেম্বরের শুরুতে সংসদ ভবনের কাছে আওয়ামী লীগ মিছিল করে তদারকি সরকারকে বার্তা দিয়েছিল। বিক্ষোভ সমাবেশের খবর এসেছে তেজগাঁও, রংপুর থেকে। একই ছবি সারা দেশের অন্য শহরে, মানুষ দল বেঁধে সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। তবে এরা সবাই যে আওয়ামী লীগের সমর্থক তা কিন্তু নয়। এদের মধ্যে এমন বহু আছেন যারা বিএনপি বা জামায়াতের কট্টর সমর্থক, কিন্তু এই দুই দলের থেকে তারা যা আশা করেছিল সেটা তারা পূরণ করতে পারেনি। একরাশ হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। মিছিল থেকে স্লোগান উঠছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার। এখন আচমকা কেন বিএনপি সমর্থকদের একাংশ হাসিনার আওয়ামী লীগের দিকে ঝুঁকছে? তার একটা কারণ, রাজাকারেরা যেভাবে মুক্তিযুদ্ধের স্মারক ইতিহাস মুছে ফেলতে সচেষ্ট হয়েছে সেটা অনেকেই মেনে নিতে পারছেন না। মুক্তিযুদ্ধের সঙ্গে আপামর বাংলাদেশবাসীর একটা আবেগ জড়িয়ে রয়েছে, সেই আবেগে রাজাকারেরা ধাক্কা দিয়েছে, যা মেনে নেওয়া কঠিন। সাধারণ মানুষের কথা জানবো না ভাই, সাধারণ মানুষের কথা কি জানবো না ভাই? ওগুলো তো শুনতেছি। রাজধানীর বিজয় সরণি নব থিয়েটারের সামনে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।
এক রিকশা চালক স্থানীয় এক গণমাধ্যম চ্যানেলের ক্যামেরার সামনে নিজের মতামত তুলে ধরছিলেন। ১,২০০ টাকা হাফ বেলা গাড়ি চলে ইনকাম ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি এগিয়ে এসে রিকশা চালকের উপর হামলা চালায়। মতামত করতে যাই মতামত নিয়ে বলতে পারে, একটা মানুষ বলতে পারে না, এটা কেমন কথা? আবার কি হামলাকারীর অভিযোগ, বাংলাদেশে এখন এই ধরনের মত প্রকাশ করা যাবে না। এই ঘটনায় আশপাশের উপস্থিত সাধারণ মানুষ হামলাকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আমরা সাধারণ জনগণ কথা কইতেই পারি, আমাকে কথা দরকার আছে, অধিকার আছে, বাংলাদেশের অধিকার। গায়ে হাত তুলবো কি গায়ে কি কোনকির ক্ষমতার সিদ্ধা আইলে এটা মব সৃষ্টি করছে, এরা নিজেরা মব সৃষ্টি করছে। বিএমপি করে নাহলে জামাত করে। ইনকাম নাই, কিচ্ছু নাই, কি অবস্থা, কি কষ্ট আছে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন কইতে গেলে কবে করে আওয়ামী লীগ করে হাজিল ফুজিল কোনার দেখছি তো চোখের সামনে মারছে। কি রিক্সাওয়ালার থাপো দিব, উনি রিক্সাওয়ালার থাপো দেওয়ার কি নেই, ও আবার এত দৌড়াই দিব। না না না, এটা ঠিক মোটেই ঠিক হয়নি এটা। এবং ঘটনাটিকে নিন্দা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন সাধারণ নাগরিক গণমাধ্যমে নিজের বক্তব্য রাখছিলেন, সেখানে এমন আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয়দের বক্তব্য, মানুষ নিজের মতামত দেবে, এতে সমস্যা কোথায়? বাকস্বাধীনতার উপর এই হামলা আমরা সমর্থন করি না। ঘটনার পর সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীরা এটিকে সংবাদ মাধ্যম ও বাকস্বাধীনতার উপর সরাসরি হামলা হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকের উপর রাগ হয়, এর উপর রাগ হয়, সাধারণ জনগণ আমরা কইতেই পারি। এই যে ব্যবসা করতেছি, আগে অনেক ভালো ছিলাম, বাস্তব কথা যেটা, আগে খুব খারাপ। প্রতিদিন নামলে ১,৫০০ এমন হয় বেচা কিনি, বুঝছেন? বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে নিজের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু এই ধরনের ঘটনার মাধ্যমে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কতটা নিরাপদে নিজের কথা বলতে পারছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, মত প্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতায় হামলা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধকেই হুমকির মুখে ফেলে। একজন সাধারণ রিকশা চালকের বক্তব্য থেকে শুরু হওয়া এই ঘটনা এখন প্রশ্ন রাখে, দেশে বাকস্বাধীনতা কি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ? সাংবাদিকরা বলছেন, এ ধরনের হামলার বিচার না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের বাধার মুখে পড়বে সংবাদ মাধ্যম। আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন। সাংবাদিক জুলকারনাইন স্যারের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠির সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই বুক ভরা আর্তনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন। গত 15 আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে, তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। রাষ্ট্রপতির এমন চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক গভীর সাংবিধানিক জিজ্ঞাসার জন্ম দিয়েছে। তার চেয়ে বড় প্রশ্ন, আলোচনার ইস্যু থেকে হারিয়ে যাওয়া একটি বিষয় নিয়ে প্রায় 1.5 মাস পর কেন রাষ্ট্রপতি চিঠি দিলেন। ঘটনাটি ঘটে গত 15 আগস্ট। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয়। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল, এই নির্দেশটি ছিল মৌখিক বা অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। দৈনিক সমকাল, কালের কণ্ঠ সহ একাধিক সংবাদ মাধ্যম এই মৌখিক নির্দেশের খবর নিশ্চিত করে। তখন এমন গোপনীয়তার কারণে পুরো বিষয়টি গভীর বিতর্কের জন্ম দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, এই মৌখিক নির্দেশ মূলত গত 15 আগস্ট টেলিফোনের মাধ্যমে দেওয়া হয়। প্রশ্ন উঠেছিল, গত বছরের 5 আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নিল, তখনই বা কেন ছবিগুলো সরানো হয়নি? প্রশাসনিক দিক থেকে এটি ছিল নজিরবিহীন সিদ্ধান্ত। সাধারণত রুলস অফ বিজনেসে রাষ্ট্রপতির ছবি টাঙানোর সরাসরি কোনো বিধান না থাকলেও এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম বা নর্মস হিসেবে দেখা হতো। সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে।
অন্য কারো ছবি টাঙানোর কথা সংবিধানে বলা হয়নি, কিন্তু বিদেশে অবস্থিত মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখাটা ছিল প্রথা। এই বিতর্কের সময় অধিকাংশ মিশন জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বলে জানা যায়। কিন্তু এই নীতি যদি সত্যি হতো, তবে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে তখনও রাষ্ট্রপতির ছবি ছিল? এই বৈপরীত্য পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ পদমর্যাদার হলেও প্রায়োগিক দিক থেকে এই পদটাকে আলংকারিক ধরা হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর বিপরীতে যে একেবারে কম, সেটা নিয়ে বহু আলোচনা আছে। আলংকারিক বলেই হয়তো রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যুটি খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল। কিন্তু সেই ইস্যুতে প্রায় 1.5 মাস পর চিঠি দিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চিঠিটি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বড়। সাংবাদিক জুলকারনাইন সায়ের চিঠিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, এর সত্যতা নিশ্চিত করা গেলেও পররাষ্ট্র উপদেষ্টা এই চিঠি হাতে পেয়েছেন কিনা তা তিনি নিশ্চিত হতে পারেননি। দর্শক, গত জানুয়ারির শেষ থেকে রাষ্ট্রপতির প্রেসিং বাতিল করেছে সরকার। 29 জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির কোনো বাণী ও ছবি রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয় না। রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন, তিনি সরকারের জিরো পোর্ট্রেট নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি এও স্পষ্ট করেছেন, তিনি আবদার করেননি যেন তার ছবিকে দায়মুক্তি দেওয়া হোক। তাহলে কোথায় তার অনুযোগ? তার মূল অভিযোগ ছবি অপসারণের ক্ষেত্রে নেওয়া দৃষ্টিকটু উদ্যোগ। রাষ্ট্রপতির মূল উদ্বেগ হলো তার পদের মর্যাদা রক্ষা নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হন, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো রাষ্ট্রপতি মনে করছেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান ভূলুণ্ঠিত হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অপমানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন চিঠিতে। চিঠিতে পরিষ্কার তার ক্ষোভ নীতির বিরুদ্ধে নয়, বরং বাস্তবায়ন কৌশলের অভাব নিয়ে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাংবিধানিক প্রধানের সম্মানহানি ঘটিয়েছে বলে তিনি মনে করেন। রাষ্ট্রপতির চিঠি থেকে বোঝা যাচ্ছে এটা কেবল ব্যক্তির অপমান নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার উপর আঘাত হিসেবেই তিনি দেখছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার চিঠিতে নিজের সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং সরকারের প্রতি তার অপরিহার্য সহযোগিতা প্রতিষ্ঠার উপর জোর দেন। এই অংশটি চিঠির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি দিক। তিনি দাবি করেছেন, রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন। এমনকি স্মরণ করিয়ে দিয়েছেন, স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই তিনি করছেন। উদাহরণ হিসেবে তিনি প্রায় 1/2 শতাধিক অধ্যাদেশ জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করেছেন, যার বলে আইনগতভাবে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে আছে। সাথে লিখেছেন, গত বছর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশের সংকটকালে তার কাজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ বলে আদালতের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। এত কিছু করার পরও কেন তাকে এভাবে অপমান করা হলো, সে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। চিঠির শেষে রাষ্ট্রপতি লেখেন, এতে কোনো আনুষ্ঠানিক অনুযোগ নেই, বরং আর্তনাদ আছে। দর্শক, আপাত দৃষ্টিতে এই লাইনটি আবেগময় মনে হলেও প্রশাসনিক দিক থেকে তাৎপর্য কিন্তু অনেক। কারণ সংবিধানের 48-3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। প্রোটোকল লঙ্ঘন নিয়ে আনুষ্ঠানিক অনুযোগ করলে তা নির্বাহী বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারত, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতো। আর্তনাদ প্রকাশ করার মাধ্যমে তিনি সাংবিধানিক সীমারেখা অক্ষুণ্ণ রাখলেন, কিন্তু একই সাথে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদাকে আঘাত করার প্রতিবাদ রাজনৈতিকভাবে লিপিবদ্ধ করলেন। সংবিধানের 48-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। এটি তার পদমর্যাদার সাংবিধানিক গ্যারান্টি। ছবি অপসারণের ক্ষেত্রে যে গুরুতর কূটনৈতিক অদূরদর্শিতা ছিল, তার সরাসরি 48-3 অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিতকৃত পদমর্যাদার প্রতি অবহেলা হয়েছে, সেটি রাষ্ট্রপতি তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন হলো, 15 আগস্টের ঘটনা নিয়ে 28 সেপ্টেম্বর কেন চিঠি দিলেন রাষ্ট্রপতি? এতদিন পর কেন পুরানো ক্ষত খুঁচিয়ে নতুন করে সামনে আনলেন? বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগপত্রের ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন এমন গুরুতর অভিযোগ উপদেষ্টাদের কাছ থেকে আসার পরও তিনি ছিলেন একেবারে নীরব। অনেকেই মনে করেন তার এই চিঠি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতাকে তুলে ধরে। সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দালিলিক প্রমাণ হিসেবে রেখেও দিলেন। প্রশ্ন হলো, তবে কি এই চিঠি এক ধরনের নীরব সাংবিধানিক সতর্কতা? হাতি কাদায় পড়লে যে ব্যাঙেও লাথি মারে, তার এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল, তরুণদের দল, জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতৃবৃন্দ। নির্বাচন কমিশন, যেই নির্বাচন কমিশনকে তারাই
নিজ হাতে গত নভেম্বরে 2024-এর নভেম্বরে তাদের বিপ্লবের পর তাদের দাবির মুখে পুনর্গঠন করেছিল। এই হচ্ছে সেই নির্বাচন কমিশন, যেই নির্বাচন কমিশনকে এনসিপি তার মহা রমরমার সময়ে, মানে এই মে জুন মাসেও এক্ষুনি পুনর্গঠন করতে হবে। নভেম্বরে গঠিত নির্বাচন কমিশন মে মাসে এসে আর ভালো লাগছে না, এই দাবি তুলে আগারগাঁওয়ের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছিল, কয়েকদিন ব্যাপী বিক্ষোভ করেছিল। এবং তখন জাতীয় নাগরিক পার্টি আর এনসিপির নামে যেহেতু বাঘে গরুতে প্রায় এক ঘাটে জল খেত, কাজেই সে সময় এনসিপি গিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, প্রধান নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে দিতে হবে, এই দাবি নিয়ে যখন নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো, তখন কয়েকদিন প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন অফিসে যাওয়ার, অর্থাৎ নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার সাহস পর্যন্ত করেন নাই। সেই দলের সাথে এখন এই নির্বাচন কমিশন চরম এক রকমের বেয়াদবি করছে। সেই দলের দাবি অনুযায়ী নির্বাচনী প্রতীকটুকু দিতেও এখন নির্বাচন কমিশন রাজি হচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদনের সঙ্গেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিয়েছিল তাদেরকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা নির্বাচনী প্রতীক হিসেবে দিতে হবে। তিনটা অপশন, তিনটাই শাপলা, সাদা শাপলা, লাল শাপলা অথবা শাপলা। দেখেন, নির্বাচন কমিশনের যে প্রায় শতাধিক প্রতীকের একটা তালিকা আছে, সেই তালিকায় কখনোই শাপলা ছিল না, কারণ শাপলা জাতীয় প্রতীক হিসেবে সংবিধানে একেবারে লিপিবদ্ধ আছে। সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে একটা শাপলা, সেই শাপলার দুই দিকে ধানের শীষ, উপরে পাটপাতা আর দুই দিকে দুটো তারকা। এই প্রতীকটির মূল বিষয়ে যেহেতু শাপলা, জাতীয় ফুল শাপলা, কাজে একে নির্বাচন কমিশন কখনোই নির্বাচনী প্রতীক হিসেবে দিতে রাজি হবে না। তা নিয়ে এনসিপি এই প্রতীক চেয়ে ফেলার পর থেকেই আলাপ ছিল, কারণ এর আগে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না, তার তো একটা দল আছে নাগরিক ঐক্য, সেই দলের নাম, সেই মাহমুদুর রহমান মান্নার দলও কিন্তু চেয়েছিল শাপলা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে, কিন্তু নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেন নাই। শেখ হাসিনা সরকার পতনের পর যখন মাহমুদুর রহমান মান্নার দলটা নিবন্ধন পেয়েছে, তখন মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যকে নির্বাচন কমিশন কেটলি হাতে ধরিয়ে দিয়েছে। এখন সার্জিস হাসনাতের দলকে নির্বাচন কমিশন রীতিমতো থালা, বাটি, কাপ, পিরিচ এসব হাতে ধরিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশন যে এই সাহস করবে যে জাতীয় নাগরিক পার্টির হাতে থালাবাটি ধরিয়ে দেওয়ার এই ধৃষ্টতা দেখাবে, সেটা কল্পনাও করে নাই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। সার্জিস আলম গলা ফুলিয়ে বলে রেখেছিলেন সেই জুন জুলাই মাসে যে তারা যদি শাপলা প্রতীক না পান তাহলে দেখে নেবেন কেউ ধানের শীষ প্রতীক নিয়ে কিভাবে নির্বাচন করেন, কারণ তাদের যুক্তি হচ্ছে শাপলার দুপাশে তো ধানের শীষ আছে, কাজেই জাতীয় প্রতীকের শাপলা যদি না দেওয়া যায় তাহলে ধানের শীষ কিভাবে নিয়ে নির্বাচন করে বিএনপি। কিন্তু এই সব যুক্তি, হুমকি কোনো কিছুতে কর্ণপাত না করে এই যে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে জানিয়ে দিয়েছে তাদেরকে এই থালাবাটি কাপপিরিচ থেকেই একটা কিছু বেছে নিতে হবে, এটা একেবারে মানে চমকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। কিন্তু তারা যদিও বা বলছেন কিভাবে এই শাপলা আদায় করে নিতে হয় সেটা তারা জানেন এবং তারা আইনি লড়াই লড়ে কিংবা রাজপথে তাদের শাপলা তারা আদায় করে নেবেন, কিন্তু তারা জানেন রাজপথে দুটো লোক জমানোর কোনো উপায় তাদের নাই। সেই জুলাই পদযাত্রার কোনো জেলায় লোক জমাতে না পেরে আর গোপালগঞ্জ, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় ধাওয়া খেয়ে রীতিমতো পুলিশ, সোয়াট, সেনাবাহিনীর প্রহরায় সেই জুলাই পদযাত্রা শেষ করে কোনো মতে প্রাণ ইজ্জত বাঁচিয়ে ঢাকা ফেরার পর থেকে এই দলটি আর রাজপথে কোনো সমাবেশের ডাক দেওয়ার সাহসী করে না। মানে সর্বশেষ তারা দিয়েছিল 3 তারিখ জুলাই পদযাত্রার সমাপনী সভা হিসেবে ঢাকার শহীদ মিনারে, সেখানেও লোকজন জড়ো হয় নাই। কাজেই এই দল এখন মিলনায়তনের ভেতর কর্মী সমাবেশ করে মাঝে মাঝে। সেপ্টেম্বরের শুরুতেও একটা কর্মী সমাবেশ করেছে, সেই কর্মী সমাবেশেও 250 উপজেলার কর্মীদের নাকি তারা ডাক দিয়েছিল, কিন্তু মিলনায়তনটাও ভরে নাই। মানে মিলনায়তনের বাইরে এলে কয়েকশো লোকের মিছিল হবে ওই 250 উপজেলার প্রতিনিধি নিয়ে, এমন কথাও মনে হয় নাই সেই প্রতিনিধি সম্মেলনের ছবি দেখে। এহেন অবস্থায় নির্বাচন কমিশনও জানে যে এই দলকে থালাবাটি ধরিয়ে দেওয়াই ভালো, কারণ এমনকি থালাবাটি নিয়ে দুয়ারে দুয়ারে গেলেও এদের কারো জামানত বাঁচবে কিনা তা বলা মুশকিল। নাসিরউদ্দিন পাটোয়ারি এই জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা, উনি বলেছেন নির্বাচন কমিশন তাদের সাথে মশকরা করছে। এইসব থালা, বাটি, কাপ, পিরিচ এই সব প্রতীক নাকি অবসলিট হয়ে গেছে, মানে এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, এগুলো আর এই যুগে কেউ ব্যবহার করে না। কাজে এসব প্রতীক দিয়ে একরকমের মশকরা করছে নির্বাচন কমিশন, তারা নাকি দেখে নেবেন এবং আদায় করে নেবেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারির বেচারা, কদিন আগে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা তার এলাকা চাঁদপুরে রীতিমতো মিছিল সমাবেশ করছে, তাকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে। কাজে এই নেতারা নিজ নিজ এলাকায় যেতে পারবেন কিনা, দুটো লোক জমাতে পারবেন কিনা, 5টা ভোট পাবেন কিনা, এই সব নিয়ে যখন সন্দেহ, তখন
তারা কোন প্রতীকে নির্বাচনে রাজি হবেন কি হবেন না সেটা নিয়ে কেউ কর্ণপাত করবেন না, এই বিষয়টা হাসনাত সার্জিসও বোঝেন। সার্জিসকে দেখা যাচ্ছে তাই পূজা দেখতে গিয়ে বিভিন্ন গ্রামীণ পূজা মণ্ডপে এই বিষয়ে কথা বলছেন যে নির্বাচন কমিশন শাপলা তাদেরকে না দেওয়ার বিষয়ে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। যুক্তিসঙ্গত কারণ অবশ্যই দেখাতে হবে, মানে এক রকমের বোঝেন তো, মানে এই দুর্দিনে ভীত সন্ত্রস্ত এবং এই ভয়াবহ মববাজ তরুণদের দেখে কিছুটা বিব্রত হিন্দু সম্প্রদায়ের গ্রামের মানুষদের সামনে গলা ফুলিয়ে তিনি মাঝে মাঝে শাপলা চাইছেন বটে, কিন্তু ভুলেও এখন বলছেন না যে শাপলা না দিলে ধানের শীষ নিয়েও নির্বাচন করা যাবে না। কারণ তাদের মধ্যে একটা দলের আবার সে ধান্দাও আছে যে যদি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে কিছু ভোট অন্তত পেয়ে যদি সংসদে চলে যাওয়া যায়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদের হাত তো উঠে গেছে তাদের ওপর থেকে। একদিকে যেমন আক্তার হোসেনকে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে ডিম খাইয়েছেন তিনি, এবং সেই আক্তার হোসেন ডিম খাওয়ার পরেও সেই নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির বাস, সেখানে আক্তার হোসেন বা এই যারা তাসনিম যারা তাদের কারো জন্যই এনসিপির এমন কোনো সমর্থক গোষ্ঠীকে কোনো আয়োজন করতে দেখা যায়নি বা তাদের সমর্থনে যুক্ত হয়ে পড়তে বা তাদের সমর্থনে জড়ো হতে দেখা যায়নি, যা দেখে বোঝা যাবে যে দেশে হয়তো জাতীয় নাগরিক পার্টির দিন রমরমা শেষ হয়েছে কিন্তু বিদেশে তাদের সমর্থন আছে। আর জামায়াতে ইসলামী নেতা সৈয়দ মোহাম্মদ তাহের বিরাট সমাবেশ করেছেন, বিরাট সম্বর্ধনা, হাজার হাজার লোকের বিরাট সম্বর্ধনা আয়োজিত হয়েছিল তার জন্য নিউ ইয়র্কে। এই জাতীয় নাগরিক পার্টির পেছনে হাসনাত আব্দুল্লাহর পেছনে বরাবর কিন্তু মূল শক্তি হিসেবে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল জামায়াতে ইসলামী। এখন দেখেন এই জাতীয় নাগরিক পার্টির শুধু তো শাপলার আবদার না, আরো অনেক অনেক আবদার আছে। তাদের আবদার আছে সংবিধান বাতিল করে দিতে হবে, তাদের আবদার আছে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, তাদের আবদার আছে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে, তাদের আবদার আছে জাতীয় পার্টি সহ 14 দল মানে আওয়ামী লীগের দোসর সব দলকে নিষিদ্ধ করতে হবে। কেউ কানে তুলছে তাদের এসব কথা? কখনো আপনাদের মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এসব কোনো কথায় কর্ণপাত করছে? দেখেন নুরুল হক নুরুর অন্তত একবার সাহস হলো যে গণ অধিকার পরিষদের ব্যানারে বিরাট লোক সমাগম ঘটিয়ে জাতীয় পার্টির অফিস অভিমুখে এক্ষুনি তাদের নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে রাজপথে নামার, এবং গণ অধিকার পরিষদ কয়েক দফা এর মধ্যে বলেছেও যে তারা এই নিষিদ্ধ করেই ছাড়বে এবং কয়েকবার রাজপথেও নেমেছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির সেই সাহস সেই সাধ্যও হয় নাই, কারণ নুরুর মতো একবার যদি সেনাবাহিনীর প্রকাশ্য পিটুনি এই হাসনাত সার্জিস নাহিদদের গায়ে পড়ে, এই আক্তার হোসেনের গায়ে যদি ডিমের বদলে লাঠির বাড়ি পড়ে, তাহলে ঘর থেকে বের হওয়ার আর উপায় থাকবে না জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে ভাবেন। যে নির্বাচন কমিশন তারা তৈরি করেছেন সেটা তাদের কর্ণপাত করছে না, তাদের আবদারে, সে কথা তো বললামই। যেই সরকার তারা বসিয়েছেন সেই ইউনূস সরকার তাদের কোনো আবদারে কর্ণপাত করছে না সেটাও বললাম। বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে হাসনাত আব্দুল্লাহ বিশেষভাবে একদম তালিকা দিয়ে কিংবা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স পাঠিয়ে কিংবা ইনকিলাব মঞ্চ, মানে নানা নামে তো তারা মববাজ দল গঠন করেছেন, এমন নানা রকম মব বাহিনী পাঠিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে পুনর্গঠন করেছেন। মানে টেলিভিশন, পত্রিকা, অনলাইন সংবাদ মাধ্যমের একেবারে শীর্ষ পদ থেকে শুরু করে একেবারে প্রাথমিক পদ পর্যন্ত সব খোল নলচে পাল্টে ফেলে ফ্যাসিস্টের দোসর মুক্ত করেছেন তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে, এবং তাদের নেতৃত্ব আর তাদের যে জবরদস্তি, তাদের যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করেছেন। সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সফর সঙ্গী বিরাট দল যখন 2 তারিখ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলো নিউ ইয়র্ক সফর শেষ করে, তখন যখন সেই সাংবাদিকেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছিলেন, এনসিপির নেতা কর্মীরা নাকি আক্তার হোসেন আর তাসনিম জারাকে স্বাগত জানাতে ওখানে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিলেন। সাংবাদিকেরা তাদেরকে বলেছিলেন আপনারা একটু আস্তে কথা বললে বিএনপি নেতা হুমায়ুন কবিরের সাক্ষাৎকারটা নিতে সুবিধা হয়। এনসিপি কি সাংবাদিকের কথায় চলবে? কাজে এনসিপির নেতাকর্মীরা তখন আরো প্রবল জোশে এবং বিক্ষোভের রাগে ফেটে পড়ে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন। এই অবস্থায় ক্ষেপে ওঠেন বাংলাদেশের সাংবাদিকেরা এবং সাংবাদিকেরা বলেন খুব ভালো, আমরা চলে যাচ্ছি, আপনারাই আপনাদের 2 নেতা তাসনিম জারা আর আক্তার হোসেনকে স্বাগত জানান। আমরা বিমানবন্দরে তাদের কোনো উক্তিও নিতে চাই না, তারা বিমানবন্দরে মানে দেশে ফিরে যে সংবাদ সম্মেলন করতে চাইছেন সেই সংবাদ সম্মেলনেও আমরা কেউ যোগ দেব না। এই এনসিপির নেতা কর্মীরা তখন তাদের 2 নেতা একদিকে ডিম খেয়ে দেশে ফিরেছেন, অন্যদিকে দেশে ফিরেও সাংবাদিকদের সঙ্গে 2টো লাইন যদি বলতে পেরে শিরোনাম হতে না পারেন, এই এত বড় দুর্ঘটনা তাদের জীবনে ঘটে যাচ্ছে বুঝতে পেরে তখন সাংবাদিকদের হাতে পায়ে ধরেছেন বাংলাদেশের টেলিভিশন, পত্রিকার, সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা মুখের ওপর এনসিপি নেতৃবৃন্দ, এনসিপির বিমানবন্দরে জড়ো হওয়া নেতাকর্মীদের বলেছেন না না আমরা চলে যাচ্ছি,
আপনারা স্লোগান দিতে থাকুন। এনসিপির নেতাকর্মীদের এই ইনকিলাব ইনকিলাব স্লোগান দেওয়ার জোশও যে আর কতদিন থাকে, কোন কোন জায়গায় 10 জনে জড়ো হয়ে যে এই স্লোগান আর তারা দিতে পারেন, এই সব নিয়েই তাদের মধ্যে ভয় তৈরি হয়েছে। এই ভয়ের ফলশ্রুতিতে, এই ভয়টি থাকতে থাকতেই নির্বাচন কমিশন থেকে বাংলাদেশের সাংবাদিকেরা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই এই তরুণদের শিক্ষা দিয়ে দিতে চাইছেন, বুঝিয়ে দিতে চাইছেন তাদের দিন শেষ, তারা এখন কাদায় পড়েছে, কাজেই প্রয়োজনে ব্যাঙেও তাদের লাথি মারবে এবং সেই লাথি খেয়ে তাদের চুপ করে যেতে হবে। কাজেই এটা নিশ্চিত এনসিপির আবদারে, জাতীয় নাগরিক পার্টির আবদারে আপাতত জাতীয় নাগরিক পার্টির পক্ষে শাপলা আদায় করা সম্ভব হচ্ছে না। শাপলা এই আবদার হয়তো আদায় হবে যদি শক্তিশালী কোনো পক্ষ, জামায়াতে ইসলামী কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা বিএনপি কিংবা এরা সামগ্রিকভাবেই নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে চান, এরা এই হাসনাত সার্জিসদেরকে জনবল সরবরাহ করেন যাতে তারা শাপলা না হলে নির্বাচনে যাব না এমন কোনো কথা বলে বা এমন কোনো দাবি তুলে রাজপথ দখলে নিতে পারে। অপেক্ষা করা যাক রাজপথ দখলে নিতে সত্যি পারে কিনা জাতীয় নাগরিক পার্টি। না হলে আপনিও বোঝেন, আমিও বুঝি, জাতীয় নাগরিক পার্টি শাপলা নিয়েই নির্বাচনে যাক, রাজপ্রাসাদ নিয়েই নির্বাচনে যাক, আর হাতে থালা বাটি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভোটের জন্য ভিক্ষা করুক না কেন, কোনো এলাকায় এই নেতাদের জামানত বাজেয়াপ্ত হওয়া ঠেকাতেই এদেরকে বিরাট কষ্ট করতে হবে এবং রীতিমতো একটা অত্যাশ্চর্য মিরাকলের জন্য অপেক্ষা করতে হবে। আপাতত এই নেতৃবৃন্দ দেখছেন তাদের রমরমা শেষ, কোনো চমক ঘটবার সম্ভাবনাও ক্রমেই ফুরিয়ে আসছে।